আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইএলটিএস বুক 11 এর টেস্ট 3 এর প্রথম প্যাসেজটা দেখব। তো দ্য স্টোরি অফ সিল্ক, এটা হচ্ছে আমাদের প্রথম প্যাসেজ, অর্থাৎ টেস্ট 3 এর প্রথম প্যাসেজ। আমরা জানি প্রত্যেকটা টেস্টে 3টা করে প্যাসেজ থাকে, তো এটা হচ্ছে প্রথম প্যাসেজটা। তো এখানে রাইটার সিল্ক নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ রেশমের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করেছেন। তো আমরা কোশ্চেন আসি প্রথমে, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এখানে 1 থেকে 9 নম্বর, এখানে একটা বলছে একটা ওয়ার্ড নেওয়ার জন্য, এই যে দ্য স্টোরি অফ সিল্ক, মানে সিল্কের যে ইতিহাস। আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়না, চায়নাতে প্রথম দিকে যে সিল্ক উৎপাদন হইতো সেটার বিষয়ে বলা হয়েছে। অ্যারাউন্ড 3000 বিসি, প্রায় 3000 বছর, মানে 3000 বিসির সময়, অর্থাৎ ঈসা নবীর জন্মেরও 3000 বছর আগে, অ্যাকর্ডিং টু লেজেন্ড, মানে গাল গল্প অনুযায়ী আর কি। এগুলো তো রিটেন কোনো ডকুমেন্টস নাই, অর্থাৎ মানুষ মুখোমুখি যে সমস্ত কথাবার্তা প্রচলিত আছে ওগুলোকে লেজেন্ড বলে। ওগুলো অনুযায়ী সিল্কওয়ার্ম কোকনস ফেল ইনটু এম্পারার্স ওয়াইফ। সিল্কওয়ার্ম অর্থাৎ আমাদের রেশম পোকা আছে, ওই রেশম পোকার যে বাসা, কোকন, রেশম গুটি, ওইটা কি করছে, ওইটা পড়ছে। কোথায় পড়ছে? এম্পারার ওয়াইফস, এম্পারার মানে সম্রাটের বউয়ের ড্যাশের মধ্যে পড়ছে। এম্পারার ওয়াইফ ইনভেন্টেড এ ড্যাশ। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তাহলে আমরা শুরুতে চলে যাই। তো এখানে দেখা যাচ্ছে যে আমি পড়ব আর দ্রুত অনুবাদ করে দিব। সিল্ক ইজ এ ফাইন স্মুথ ম্যাটেরিয়াল প্রডিউস ফ্রম দ্য কোকন, সব প্রোটেক্টেড শেলস দ্যাট আর মেড বাই দ্য মালবেরি সিল্কওয়ার্ম। অর্থাৎ সিল্ক রেশম পোকা থেকে, মালবেরি পাতার রেশম পোকা যেটা, সেটা থেকে একেবারে মানে প্রোটেক্টিভ শেল, যেটা সফট নরম একটা শেল, রেশম গুটি, ওই রেশম গুটি থেকে আমাদের যে সিল্ক, যে রেশম আছে সেটা উৎপাদিত হয়। লেজেন্ড হ্যাজ ইট দ্যাট ইট ওয়াজ লিউ টুজু। লেজেন্ড অনুযায়ী, অর্থাৎ প্রাচীন ইতিহাসের মানুষের গল্প অনুযায়ী বলা হচ্ছে যে লিউ তুজু, ওয়াইফ অফ দ্য ইয়েলো এম্পায়ার, ইয়েলো এম্পায়ারের যে মানে রানী ছিলেন লি তুজু, রুলার অফ চায়না অ্যারাউন্ড 3000 বিসি, 3000 বছর আগে চায়নার শাসক ইউল এম্পায়ার এর বউ লিউ তুজু, হু ডিসকভার সিলভার, তিনি সর্বপ্রথম এই রেশম গুটি, তিনি কি রেশম পোকা আবিষ্কার করেছিলেন। ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি গোজ দ্যাট শি ওয়াজ টেকিং এ ওয়াক ইন হার হাজব্যান্ডস গার্ডেন, শি ডিসকভার্ড দ্যাট সিল্কওয়ার্ম ওয়ার রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন অফ সেভারাল মালবেরি ট্রিজ। একটা বর্ণনা মতে পাওয়া যায় যে তিনি একদিন তার স্বামীর বাগানে হাঁটছিলেন, তো তিনি দেখলেন যে সিল্কওয়ার্ম অর্থাৎ রেশম পোকাগুলোই দেখা যাচ্ছে কি কিছু মালবেরি গাছের পাতাগুলোকে নষ্ট করে ফেলছে, এবং নষ্ট করার জন্য সেই রেশম পোকাই দায়ী। শি কালেক্টেড এ নাম্বার অফ কোকনস অ্যান্ড সেট ডাউন টু হ্যাভ এ রেস্ট। তিনি কোকন অর্থাৎ ওই যে ইয়াটা রেশম গুটি রয়েছে, সেটা তিনি কিছু রেশম গুটি কালেক্ট করলেন এবং তিনি রেস্টের জন্য তিনি বসলেন। It just so it just so happened that while she was sipping some tea, one of the cocoons that she had collected landed in the hot tea and started to unravel into a fine thread. তো মানে চিনি যখন চা খাচ্ছিলেন, এই মুহূর্তে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে কি একটা রেশম গুটি তার ওই যেটা তিনি কালেক্ট করেছিলেন পড়লো, ল্যান্ডেড মানে পড়লো। কোথায় পড়লো? ইন দ্য হট টি, গরম চায়ের মধ্যে পড়লো, এবং স্টার্টেড টু আনরেবেল ইনটু এ ফাইন থ্রেড, এবং ওই রেশম গুটি থেকে সুন্দর থ্রেড মানে অর্থাৎ সুতা বের হতে লাগলো। তাহলে এখানে কোশ্চেনে চাওয়া হয়েছে যে এই যে সিল্কওয়ার্ম কখন ফেল ইনটু, অর্থাৎ সেটা পড়ছে কোথায় পড়ছে? এম্পারারস ওয়াইফস টি, এম্পারার ওয়াইফের টিতে, চায়ে পড়ছে। এরপরে এম্পারার ওয়াইফস আনরেবেল এ ড্যাশ ইনভেন্টেড, এম্পারারের বউ বা সম্রাটের বউ কী করছে? ইনভেন্ট করছে, আবিষ্কার করছে এ ড্যাশ টু পুল আউট সিল্ক ফাইবার, অর্থাৎ রেশমের যে সুতা আছে সেটা টেনে বের করার জন্য, ফুল আউট মানে টেনে বের করার জন্য তিনি একটা আবিষ্কার করছে। তো কি আবিষ্কার করছে এখানে আমরা দেখি। তাহলে এই যে এটা কি হলো? ল্যান্ডেড, ওইখানে বলছে ফেল ইনটু, ল্যান্ডেড আর ফেল ইনটু একই কথা। চায়ে পড়ছে অ্যান্ড স্টার্টেড টু আনরেবেল ইনটু ফাইন থ্রেড। লিউথুস ফাউন্ড দ্যাট শি কুড উইন দিস থ্রেড অ্যারাউন্ড হার ফিঙ্গার, তিনি দেখলেন যে তিনি এই সুতাগুলোকে তার আঙ্গুলের মধ্যে পেঁচাইতে পারতেছেন। সাবসিকুয়েন্টলি ফলে শি পারসুয়েডেড হার হাজব্যান্ড টু অ্যালাউ হার টু রিয়ার সিল্কওয়ার্ম, তিনি তার জামাইকে মানে তাড়া দিতে লাগলেন বা খোঁসাইতে লাগলেন, এই কথা বলে যে সে তাকে যেন তা মানে তার জামাই এই সিল্ক ওয়ার্মগুলো অর্থাৎ রেশম পোকা পালতে দেয়। অন এ গ্রোভ অফ মালবেরি ট্রি, মালবেরি ট্রির একটা গ্রোভ মানে হচ্ছে জঙ্গল, ছোটোখাটো জঙ্গল, বা এটাকে গ্রোভ বলা হয়। অর্থাৎ মালবেরি গাছে তিনি যেন সিল্ক ওয়ার্মটা পালন করতে পারেন, এই জন্য তিনি তার জামাইকে তাড়া দিতে লাগলেন।
শি অলসো ডিভাইস এ স্পেশাল রিল, এই যে শি ডিভাইস মানে তৈরি করলেন বা ইনভেন্টেড করলেন, তিনি ইনভেন্টেড করলেন কি স্পেশাল রিল, একটা বিশেষ ধরনের রিল, নাটাইয়ের মতো, ছোটোবেলা আমরা যারা ঘুড়ি উড়েছি তারা জানি, নাটাইয়ের মতো একটা জিনিস আবিষ্কার করলেন, টু ড্র দ্য ফাইবার্স, অর্থাৎ এই ফাইবারগুলোকে বাইর করার জন্য, ফাইবার হচ্ছে সুতিগুলোকে বাইর করার জন্য ফ্রম দ্য কোকন, কোকন মানে ওই ইয়া থেকে আপনার গুটি থেকে, রেশম গুটি থেকে ইন্টু এ সিঙ্গেল থ্রেড, একটা লম্বা একটা সুতায় বের করে আনার জন্য তিনি একটা রিল আবিষ্কার করলেন, সো দ্যাট দে উড বি স্ট্রং এনাফ টু বি ওভেন ইন্টু ফেব্রিক, যাতে করে এটা অর্থাৎ ইন্টু ফেব্রিকে এটাকে রূপ দেওয়ার জন্য বা বোনার জন্য এটা যথেষ্ট পরিমাণ শক্তিশালী হয়। তাহলে এখানে তিনি কি করছেন, এই যে শি অলসো ডিভাইস এ স্পেশাল রিল টু ড্র দ্য ফাইবার্স ফ্রম দ্য কোকন, বুঝতে পারছে? তাহলে এখানে আমরা কি বলবো, এখানে এম্পারার ওয়াইফস ইনভেন্টেড এ ড্যাশ রিলস, তিনি একটা রিল আবিষ্কার করলেন টু পুল আউট স্কিন ফাইবারকে টেনে বের করার জন্য। অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, শুধুমাত্র এক শ্রেণীর ড্যাশ ছিল মানে সিল্কটা উৎপাদন করতে পারতো, কারা উৎপাদন করতে পারতো আমরা একটু এখানে দেখব। তো এবার যদি এসে এখানে এবার while it is unknown just how much of this is true, আমরা জানি না আসলে কতটুকু সঠিক, it is certainly known that silk cultivation has existed in China for several millennium, আমরা জানি যে সিল্কের যে চাষ এটা মিলিয়ন বছর ধরে চায়নাতে ছিল, এখনো আছে। অরিজিনালি সিল্কওয়ার্ম ফার্মিং ওয়াজ সোলি রেস্ট্রিক্টেড টু উইমেন, এই যে মানে একেবারে অরিজিনালি বলতে গেলে যে সিল্ক ওয়ার্ম ফার্মিংটা অর্থাৎ রেশম পোকার চাষ সেটা রেস্ট্রিক্টেড ছিল উইমেনের কাছে, মহিলাদের কাছে এটা সীমাবদ্ধ ছিল। তাহলে আমরা পেয়ে গেলাম আনসার, আমরা কোথায় পেলাম আনসার, এই যে এটা এখানে, যে অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড, অনলি উইমেন ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, এবার অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু ওয়ার সিল্ক, কারা পড়তে পারতো, শুধুমাত্র একটা বিশেষ শ্রেণী পড়তে পারতো। And it was where were responsible for the growing, harvesting and weaving silk quickly grew into a symbol of status, এবং দেখা গেল আস্তে আস্তে অর্থাৎ এটি স্ট্যাটাস, সামাজিক মর্যাদার একটা বিষয় হয়ে দাঁড়ালো, অর্থাৎ সিল্কের তৈরি পোশাক পরাটা। And originally only royalty were entitled to have clothes made of silk, শুধুমাত্র রয়্যালটির লোকজন সিল্ক দ্বারা উৎপাদিত পোশাকগুলো পরতো। তাহলে আমরা পেয়ে গেলাম রয়্যালটির বিষয়টা। তো দেখা যাক এখানে কি হলো, এখানে বলতেছে যে অনলি রয়্যালটি ওয়ার অ্যালাউড টু ওয়ার সিল্ক, সিল্ক ইউজড অ্যাজ এ ফর্ম অফ ড্যাশ, সিল্কটা ড্যাশ ফর্মে ব্যবহৃত হতো, কি ফর্মে ব্যবহৃত হতো, তাহলে আমরা এখানে চলে আসি, তাহলে আমরা পেয়ে যাব এই যে এখানে রয়্যালটি শুধুমাত্র এটি যে এরপরে দ্য রুলস ওয়ার গ্রাজুয়ালি রিল্যাক্স ওভার দ্য ইয়ার্স আনটিল ফাইনালি ডিউরিং দ্য কুইং ডাইনেস্টি ইভেন ফিশেন্স দ্য লোয়েস্ট গেস্ট ওয়ার অলসো ইন্টাইটেল টু ওয়ার সিল্ক, অর্থাৎ আস্তে আস্তে শিথিল হতে লাগলো। এরপর দেখা গেলো যে আস্তে আস্তে কৃষকরাও, যারা একেবারে সমাজের নিচু শ্রেণী হিসেবে বিবেচনা করা হতো যাদেরকে, তারাও এটা মানে কুইন ডাইনেস্টির সময় তারাও পড়তে পারতো। ওকে, সামটাইমস ডিউরিং দ্য হ্যান ডাইনেস্টির সময় সিল্ক ওয়াজ সো প্রাইসড দ্যাট ইট ওয়াজ অলসো ইউজড এ ইউনিটি অফ কারেন্সি, অর্থাৎ সিল্কটা এত বেশি দামি হয়ে উঠলো যে এটা কারেন্সি হিসেবে ব্যবহৃত হতে লাগলো। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে সিল্ক ওয়াজ সো প্রাইসড that it was also used as a unit of currency, এত দামি হয়ে গেল যে এটা কারেন্সি হিসেবে ব্যবহৃত হতে থাকলো। তাহলে পেয়ে গেলাম আমরা আনসার কোথায়, এই যে সিল্ক ইউজ অ্যাজ এ ফর্ম অফ, এই যে কারেন্সি হিসেবে ব্যবহৃত হতে লাগলো। এরপরে ফার্মার্স ট্যাক্সেস কনসিস্টেন্ট পার্টি অফ সিল্ক, কনসিস্টেড পার্টলি অন সিল্ক, এরপরে সিল্ক ইউজড ফর মেনি পারপাসে, সিল্ক অনেকগুলো পারপাসে ব্যবহৃত হতো। এভিডেন্স ফাউন্ড অফ ড্যাশ মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড ড্যাশ, অর্থাৎ একটা প্রমাণ পাওয়া যায়, একটা প্রমাণ পাওয়া যায়, সেটা হচ্ছে কি সিল্কটা 168 এডিতে সিল্ক থেকে তৈরি ড্যাশ পাওয়া গেছিল। তো সেটা কি আমরা একটু লক্ষ্য করি। তো গভর্নমেন্ট অফিসিয়ালস ওয়ার পেইড ফর দেয়ার স্যালারি ইন সিল্ক, সিল্কে তাদেরকে বেতন দেওয়া হতো সরকারি চাকরিজীবীদের। অ্যান্ড ফার্মার্স পেইড দেয়ার ট্যাক্সেস ইন গ্রেইন অ্যান্ড সিল্ক, অর্থাৎ ট্যাক্স দিত সিল্কে এবং তাদের উৎপাদিত ফসলে তারা তাদের ট্যাক্সটা পরিশোধ করতো সরকারকে। সিল্ক ওয়াজ অলসো ইউজ অ্যাজ এ ডিপ্লোম্যাটিক গিফট বাই দ্য এম্পারার, ডিপ্লোম্যাটিক গিফট হিসেবে সিল্ক ব্যবহৃত হতো। ফিশিং লাইন্স, বউ স্ট্রিংস, এবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, পেপার ওয়্যার অল মেড ইউজিং সিল্ক, এই সমস্ত জিনিসগুলো মানে সিল্ক থেকে বানানো এই সমস্ত জিনিসগুলো ব্যবহৃত হতো। ওকে, এবার দেখা থাকে দ্য আর্লিয়েস্ট ইন্ডিকেটস অফ সিল্ক পেপার বিং ইউজড ওয়াজ ডিসকভার্ড ইন দ্য টম অফ এ নোবেল, এই যে কি বলতেছে এখানে,
এখানে যে দ্য আর্লিয়েস্ট ইন্ডিকেশন অফ সিল্ক পেপার, সিল্ক পেপারের একটা বিষয় বিং ইউজ, সিল্ক পেপারটা ব্যবহৃত হইতো, যেটা পাওয়া গেছিল, অর্থাৎ একটা সিল্কের পেপার পাওয়া গেছে ইন দ্য টম অফ এ নোবেল, একজন মানে সমাজের উচ্চ শ্রেণী মানুষের টম্বে, কবরে, হু ইজ এস্টিমেটেড টু হ্যাভ ডাইড অ্যারাউন্ড এত এত, অর্থাৎ 168 এর দিকে মারা যাওয়া একজন নোবেল মানে সমাজের উচ্চ শ্রেণী মানুষের কবরের মধ্যে দেখা গেল যে পেপার পাওয়া গেছে, যে পেপারটা সিল্ক দিয়ে বানানো, তাহলে এখানে হবে পেপার। এই প্যাসেজগুলো প্রথমটা প্যাসেজটা সহজ হয় তুলনামূলক, অনেক জায়গায় আবার একটু লিটল বিট কমপ্লেক্স হয়। তো আমরা এখানে দেখলাম যে এখানে কি বলছে, এখানে বলছে এভিডেন্স অফ ফাউন্ড পেপার মেড ফ্রম সিল্ক, অর্থাৎ সিল্ক থেকে বানানো পেপার, যেটা 168 এডিতে দেখা গেল একজন বৃত্তশালী ব্যক্তির কবরের মধ্যে পাওয়া গেছে। সিল্ক রিচেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবার সিল্কটা চায়না থেকে কীভাবে পুরো পৃথিবীতে ছড়াইলো সেটা নিয়ে আলোচনা। মার্চেন্ট ইউজ সিল্ক রোড টু টেক সিল্ক ওয়েস্ট ওয়ার্ল্ড অ্যান্ড ব্রিং ব্যাক ড্যাশ, মার্চেন্টরা অর্থাৎ যে ব্যবসায়ীরা তারা সিল্ক রোডটাকে ব্যবহার করতো এবং সিল্কটাকে তারা পশ্চিম দিকে নিয়ে যেতে শুরু করলো, অ্যান্ড ব্রিং ব্যাক, এবং তার পরিবর্তে আনতে শুরু করলো ড্যাশ অ্যান্ড প্রিসিয়াস মেটাল, বিভিন্ন দামি মেটাল বা আমরা জানি দামি যে বিভিন্ন পদার্থ সেগুলো আনতে লাগলো। এবার ডিমান্ড ফর দ্য এক্সোটিক ফেব্রিক ইভেন্চুয়ালি ক্রিয়েট দ্য লুক্রেটিভ ট্রেড রুট নোন অ্যাজ দ্য সিল্ক রুট, অর্থাৎ এই সিল্ক যে পথে বেচা কিনে হইতো, যে পথ ধরে যাইতো এবং বেচা কিনে হইতো, তো ওইটাকে সিল্ক রুট বলা হয়। টেকিং সিল্ক ওয়েস্টওয়ার্ড অ্যান্ড ব্রিঙ্গিং গোল্ড, এই যে সিল্কটা আস্তে আস্তে পশ্চিম দিকে যাইতে লাগলো এবং গোল্ড আসতে শুরু করলো, সিলভার অ্যান্ড ওল, সিলভার এবং ওল আসতে শুরু করলো টু দ্য ইস্ট, ইস্টে। তার মানে আমরা পেয়ে গেলাম আনসার, এই যে আনসারটা কি, এই যে ব্যাক গোল্ড অ্যান্ড প্রিসিয়াস মেটাল। এবার 550 এডি বলা আছে, ড্যাশ হাইড সিল্কওয়ার্ম এগস ইন এ কেন্স অ্যান্ড টেক দ্যাম টু কনস্টান্টিনোপল, অর্থাৎ লুকাইলো সিল্ক ওয়ার্মকে, অর্থাৎ গুটি রেশম গুটিকে, রেশম গুটির যে এগ আছে, ডিম আছে, ওইটাকে লুকাইছে ইন এ কেন্স, বাঁশের ভিতরে, এবং এগুলো কনস্টান্টিনোপলে নিয়ে গেছে। তারপরে আমরা তাহলে এখানে আসি, তো আমরা যদি এদিকে আমরা একটু তাকাই, এই যে অ্যাকর্ডিং টু অ্যানাদার লেজেন্ড মংস ওয়ার্কিং ইন দ্য বাইজেন্টাইন এম্পায়ার জাস্টিনিয়ান স্মাগল, এই যে জাস্টিনিয়ান অর্থাৎ বাইজেন্টাইন এম্পায়ার যে জাস্টিনিয়ানের সময়ে যে মঙ্করা কাজ করতো, ঠিক আছে, মঙ্ক ওয়ার্কিং ফর দ্য, অর্থাৎ যে সমস্ত মঙ্করা কাজ করতো বাইজেন্টাইন সাম্রাজ্য জাস্টিনিয়ানের জন্য, স্মাগল সিল্ক ওয়ার্ম ইক, অর্থাৎ তারা চুরি করে নিয়ে গেছে সিল্ক ওয়ার্মের যে ইকটা ছিল, ইক মানে ডিম ছিল, সেটাকে চুরি করে নিয়ে গেছে টু কনস্টান্টিনোপল, কনস্টান্টিনোপলে, ইস্তাম্বুলে, ইন মডার্ন তুর্কি 550 এডিতে, 550 এডিতে নিয়ে গেছে। তার মানে কি, স্মাগল সিল্ক ওয়ার্ম ইক টু কনস্টান্টিনোপল, তাহলে কারা নিয়ে গেছে, মঙ্কস, যারা বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য কাজ করতো তারা নিয়ে গেছে। কনসিলিং ইনসাইড হোলু ব্যাম্বু ওয়াকিং ক্যাননস, অর্থাৎ তারা এটাকে লুকাইছে, কনসিল মানে লুকানো, ইনসাইড ভিতরে, হোলু ব্যাম্বু মানে বাঁশ, খালি বাঁশের ভিতরে লুকাইয়া নিয়ে গেছে এটা। ওকে, তাহলে এই যে আসা যাক, এই যে মঙ্ক, সরি আনসার কোথায়, এই যে প্রশ্ন কোথায়, যেখানে 550 এডিতে মঙ্করা হাইড সিল্কওয়ার্ম ইক ইন ক্যানস অ্যান্ড টেক দেম টু কনস্টান্টিনোপল, পাই গেলাম আমরা। সিল্ক প্রোডাকশন স্প্রেড অ্যাক্রস মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ, সিল্ক প্রোডাকশনটা ছড়াইছে পুরো মিডল ইস্টে এবং ইউরোপে ছড়াইছে কেমনে, তো এটা বর্ণনা আছে, বর্ণনার পরে এবার এখান থেকে 20th সেঞ্চুরি নিয়ে একটা প্রশ্ন। অ্যান্ড আদার ম্যান মেড ফাইবার্স কজ ডিক্লাইন দ্য সিল্ক প্রোডাকশন, অর্থাৎ মানুষের পরে সিল্ক রেশমের পরিবর্তে কিছু জিনিস বানানো শুরু করছে নিজেরা, ম্যানমেড মানুষ বানানো তৈরি ডুপ্লিকেট জিনিস বানাইছে, যেটার কারণে সিল্ক ডিক্লাইন করছে, সিল্কটা আর আগের মতো অত বেশি বেচা কিনা বা ওইটা আগে যেরকম একটা ইয়ে ধরে রেখেছিল সেটা আর পারে নাই, ফলে ওই সহজ যেগুলো সেগুলোই চলে আসছে। এরপরে সিল্ক প্রোডাকশন দ্য স্প্রেড আফ্রিকা সিসিলিটি, এগুলো বলছে, এরপরে এতে গেল, এরপরে এইদিকে আসেন, এইদিকে শেষে আছে। After Second World War, Japan silk production was spread in production quality. Japan was remote biggest producer. However, in more recent decades, সাম্প্রতিক বছরগুলোতে Chinese gradually, আচ্ছা, the world which interrupted supply from the Chinese, আচ্ছা এদিকে কোথাও আছে, দেখা যাক। And silk fabric imperial monopoly, আচ্ছা, silk spread Africa Sicilian as there have Spain was imperial milk production in the century by the 10th, আচ্ছা even now
সিন্স আমরা স্কিমিং করতেছি ডাউনফল অফ এ নিউ ম্যান, এই যে দেখেন এ নিউ ম্যান মেড ফাইবার্স। ওকে, পাই গেছি আমরা কিওয়ার্ডটা, যে দেন দ্য 20th সেঞ্চুরি নিউ ম্যান মেড ফাইবার সাচ এস নাইলন। এই যে নাইলন, ওই যে আমরা গ্রামের ভাষায় বলি লাইলন। এই নাইলনটা কী হয়েছে, বাইরে স্টার্টেড টু বি ইউজড ইন হোয়াট হ্যাড ট্রেডিশনালি বিন সিল্ক প্রোডাক্টস। তাহলে এটা ইউজ হওয়া শুরু করলো ইন হোয়াট হ্যাড ট্রেডিশনালি বিন ইউজ, যেই জায়গায় সিল্ক ব্যবহার করা হতো ওই জায়গায় নাইলন ব্যবহার করেছে, সাচ এস স্টকিংস অ্যান্ড প্যারাশুট, প্যারাশুট এবং মৌজার ক্ষেত্রে। তো এই নাইলন আবিষ্কার করে সব কিছু শেষ করে দিল। তো আমরা দেখি গেলাম এখানে, এখানে দেখা যায় 20th সেঞ্চুরি নাইলন অ্যান্ড আদার ম্যানমেড ফেব্রিক্স কজ ডিক্লাইন ইন সিল্ক প্রোডাকশন। এবার 10 থেকে 13 নাম্বার আসেন। ডু দ্য ফলোইং স্টেটমেন্ট এগ্রি উইথ দ্য ইনফরমেশন রিডিং, ইয়েস নো সরি ট্রু ফলস নট গিভেন, এটা আমরা জানি কোশ্চেন প্যাটার্ন, আমরা আগেও প্র্যাকটিস করেছি। এবার বলতেছে গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেড অ্যালং দ্য সিল্ক রুট। সিল্ক রুটে যত কিছু যত জিনিস ওইখানে যাওয়া আসা হইতো বা ওইটা ট্রান্সপোর্ট হইতো, ওখানের মধ্যে গোল্ড ছিল সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। তো এই কথাটা মিলে কিনে দেখি আমরা। এবারে এখানে দেখব সিল্ক রোডের বিষয়টা, যে সিল্ক রোডের বলতে বলা হয়েছে। এরপরে ওমেন রয়্যালটি এগুলোতে গেলেও আমরা স্কিমিং করতেছি। তো দেখা যাক সিল্ক রোডে ডিপেন্ড অফ দ্য এক্সোটিক ইভেন্চুয়াল রুট নোন এজ সিল্ক রোড টেকিং। এরপরে ইট ওয়াজ নেমড সিল্ক রোড স্টেটেড। আচ্ছা, এরপরে উইচ ওয়াজ কনসিডার টু বি, এই যে দেখেন ইট ওয়াজ নেমড দ্য সিল্ক রোড আফটার ইটস মোস্ট প্রিশিয়াস কমোডিটি। সিল্ক রোডটা কেন সিল্ক রোড লেখা হইলো, কারণ সিল্ক রোডে দিয়ে যত কমোডিটি পণ্য যাইতো তার মধ্যে সবচেয়ে দামি যে পণ্য ছিল, উইচ ওয়াজ কনসিডার টু বি ওয়ার্থ মোর দ্যান গোল্ড, যেটা গোল্ডের চেয়েও বেশি দামি ছিল, আর সেটা ছিল সিল্ক। তার মানে এখানে যে কথা বলা, যে সিল্ক রোড দিয়ে যত পণ্য আসা যাওয়া করতো, আমদানি হতো রপ্তানি হতো, তার মধ্যে যে গোল্ড ছিল সবচেয়ে দামি এমন না, বলছে মোর দ্যান, এই যে দেখেন ওর্থ মূল্যবান ছিল মোর দ্যান গোল্ড, গোল্ডের চেয়ে। ইট ওয়াজ নেমড দ্য সিল্ক রোড, সিল্ক রোড নামকরণ করা হয়েছে আফটার ইটস মোস্ট প্রিশিয়াস কমোডিটি, এটার সবচেয়ে মূল্যবান কমোডিটি বা পণ্যের নামকরণে। উইচ ওয়াজ কনসিডার, এবং ওই পণ্যটাকে বিবেচনা করো তো মোর দ্যান ওর্থ দেন গোল্ড, গোল্ডের চেয়ে দামি, তার মানে এখানে ফলস। ওকে, তার মানে আমাদের 10 নাম্বার যেটা গোল্ড ওয়াজ মোর নো ফলস, এটা হচ্ছে ফলস। ওকে, 11 নাম্বার মোস্ট ট্রেডসম্যান অনলি ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশন অফ সিল্ক রোড। অধিকাংশ ব্যবসায়ীরা সিল্ক রোডের মাত্র কিছু সেকশন দিয়ে যাতায়াত করতে, সেকশনে যেতেন, পুরো সিল্ক রোড যাইতেন না। তাহলে মোস্ট অনলি ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশনস অফ সিল্ক রোড, সিল্ক রোডের সার্টেন সেকশন দিয়ে তিনারা যাইতেন। তো এবার এই জায়গাটায় দেখি, এবার দেখা যাক সিল্ক রোড স্ট্রেচে, সিল্ক রোডটা বিস্তৃত কত, 6000 কিলোমিটার ফ্রম ইস্টার্ন চায়না টু দ্য মেডিটেরিয়ান সি, অর্থাৎ ইস্টার্ন চায়না থেকে একেবারে ভূমধ্যসাগর পর্যন্ত 6000 কিলোমিটার বিস্তৃত, ফলোইং দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এবং এটার মধ্যে চায়নাও আছে, চায়নার পরবর্তীতে চায়নার গ্রেট ওয়াল, ক্লাইম্বিং দ্য কি পামির মাউন্টেন, পামির মাউন্টেন এখানের মধ্যে আছে, পামির মালভূমি এটার মধ্যে, অ্যাক্রসিং মডার্ন দ্য আফগানিস্তান অ্যান্ড গোয়িং অন দ্য মিডল ইস্ট, মিডল স্টেটে গেছে, ছড়াই গেছে। উইথ এ মেজর ট্রেডিং মার্কেট ইন ডামাস্কাস, এবং ডামাস্কাসের যে মেজর মেজর যে বাজারগুলো ছিল সেগুলো তো ছড়াইছে। ফ্রম দেয়ার দ্য এই যে দেখেন মার্চেন্টেজ ওয়াজ শিপড অ্যাক্রস দ্য মেডিটেরিয়ান সি, ওখান থেকে মার্চেন্ট যা অর্থাৎ যে ভোগ্যপণ্যগুলো সেগুলো শিপে করে মেডিটেরিয়ান সি করে যাইতো। ফিউ মার্চেন্টস, এই যে দেখেন ফিউ মার্চেন্টস, অল্প কিছু, আফিউ দিয়ে বুঝাই কিছু, আর ফিউ মানে একেবারে কম, নেগেটিভের বোঝায়। ফিউ মার্চেন্টস ট্রাভেল দ্য এন্টায়ার রোড, মানে অল্প কিছু কি যেত, অল্প কিছু মার্চেন্টরা ব্যবসায়ীরা ট্রাভেল করতো এই পুরো সিল্ক রোডটা। তার মানে এখানে যে কথাটা বলা হয়েছে, এইখানে যে কথাটা বলা হয়েছে যে মোস্ট ট্রেডসম্যান অনলি ওয়েন্ট অ্যালং সেকশন অফ দ্য সিল্ক রোড, যে অধিকাংশ ট্রেডসম্যানরা শুধুমাত্র কয়েকটা সেকশনে যাতায়াত করতো, মানে কয়েকটা সেকশনে যাতায়াত করতো, পুরো জিনিসটাতে যাইতো না। আমি আবার একটা জিনিস, তার মানে এটা ট্রু, কারণ হচ্ছে যে গুডস ওয়ার হ্যান্ডেলড মোস্টলি বাই এ সিরিজ অফ মিডলম্যান, তাহলে ওই যে পণ্যগুলো মাঝখানে মাঝখানে মিডলম্যান থাকতো, ওরা হ্যান্ডেল করতো জিনিসগুলোকে। তার মানে ট্রেডসম্যানরা অল্প কিছু ট্রেডসম্যান এন্টায়ার রোডে যাতায়াত করতো, অল্প কিছু ব্যবসায়ী পুরা সিল্ক রোডটা যাতায়াত, তার মানে অধিকাংশ ব্যবসায়ীরা কি পুরা রোডটা যাতায়াত করতো না, শুধুমাত্র কিছু সেকশনে যাইতো এবং তাদের পণ্যগুলো মিডলম্যান কর্তৃক হ্যান্ডেল হইতো। তার মানে এটা হচ্ছে ট্রু, এটা একটু ট্রিকি তুলনামূলক কোশ্চেন, এখন আমরা পাইলাম ট্রু। এবার দেখেন দ্য বাইজেন্টাইন স্প্রিড দ্য প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন অ্যাক্রস দ্য ওয়েস্ট, মানে পুরো ওয়েস্টে বাইজেন্টাইন সাম্রাজ্য কি করেছিল,
সিল্ক প্রোডাকশনটাকে ছড়াই দিছিল। তো আমরা যদি এখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের কথা আসি, তো বাইজেন্টাইন সাম্রাজ্য কোথায়? বাইজেন্টাইন, এই যে বাইজেন্টাইন এম্পায়ার। এবারে কি বলছে? কাউন্সিল ইনসাইড দ্য ব্যাম্বু ওয়াকিং কেন নিয়ে গেছে। এরপরে বাইজেন্টাইন ওয়ার অ্যাজ সিক্রেটিভ অ্যাজ দ্য চাইনিজ। বাইজেন্টাইনরা চাইনিজদের মধ্যে সিক্রেটিভ ছিল, মানে জিনিসটাকে খুব বেশি মনোপিলি করছে। অ্যান্ড ফর মেনি সেঞ্চুরিজ দ্য ওয়েভিং অ্যান্ড ট্রেডিশন অফ সিল্ক ফ্যাব্রিক ওয়াজ এ স্ট্রিক্টেড এম্পেরিয়াল মনোপুলি। অর্থাৎ তারা এটাকে নিজেদের মধ্যে লিমিট রেখেছে, এম্পেরিয়াল সাম্রাজ্যের নিজস্ব মনোপুলি ছিল, অন্য কাউকে এদের বাগ দেয় না, অন্য কোথাও ছড়া নেই এরা। দেন দ্য 17th century আরব কনকোয়েস্ট পার্সিয়াস ক্যাপচারিং দেয়ার ম্যাগনিফিসেন্ট সিল্ক ইন দ্য প্রসেস। এরপর 7 শতকে আমরা জানি মুসলমানরা আসলো, পুরা দুনিয়াদারি সব দখল করে ফেললো, জিতলো, জয়লাভ করলো, ইসলাম ছড়াই ফেললো। এবং পরে তারা কি করলো? এই যে আরব কনকোয়েস্ট পার্সিয়া ক্যাপচারিং দেয়ার ম্যাগনিফিসেন্ট সিল্ক ইন দ্য প্রসেস, এবং দেখা গেলো যে সিল্কের যে বিষয়টা সেটাও তাদের কাছে চলে এলো। সিল্ক প্রোডাকশন দাস স্প্রেড থ্রু আফ্রিকা, সিসিলি, স্পেন অ্যাজ দ্য আরব সুইফট থ্রু দিস ল্যান্ড। মুসলমানরা যখন আফ্রিকা জয় করলো, সিসিলি জয় করলো, স্পেন জয় করলো, পুরা দুনিয়াতে সিল্কটা ছড়াই দিল তারা। আন্দালুসিয়ান সাউদার্ন স্পেন ওয়াজ ইউজুয়াল মেইন সিল্ক প্রোডাকশনস ইন দ্য 19th century। আন্দালুসিয়া, স্পেনের আন্দালুসিয়া ছিল তৎকালীন সময় সবচেয়ে, মানে সিল্কটাকে পুরো ছড়া দিয়েছিল, এবং ওইখানে ওইটা চাষ হইতে বেশি। তার মানে এখানে কি পাইলাম? এখানে পাইলাম যে বাইজেন্টাইনরা না, বরং মুসলিমরা কি করছে? সিল্করা, দ্য বাইজেন্টাইন না, মুসলিমরা ছড়াইছে সিল্ক প্রোডাকশনটাকে পুরো ওয়েস্টে। তার মানে এটা হচ্ছে ফলস। 13 সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্সি এক্সপোর্টেড ফ্রম চাইনা। অর্থাৎ সিল্ক ইয়ার্ন মেক আপ দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্টলি এক্সপোর্টেড। চায়না থেকে যে সিল্কটা কি হয়, এক্সপোর্ট হয়, রপ্তানি হয়, সেটাই মূলত সিল্ক ইয়ার্ন। তাকে মেজরিটি সিল্ক ইয়ার্নটা, সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্সি, সিল্ক কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না। চায়না থেকে যে সিল্কটা যায় সেটাই মূলত মেজরিটি হচ্ছে সিল্ক ইয়ার্নটাকে মেকআপ করে সিল্ক ইয়ার্নের মেজরিটি হচ্ছে চায়না থেকে যেটা যায় সেটাই। তো এবার এখানে আসি আমরা, এবার দেখা যাক। জাপান ওয়াজ দ্য রিমেইন দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট প্রোডাকশন অফ র সিল্ক অ্যান্ড প্র্যাকটিস দ্য অনলি মেজর এক্সপোর্টার অফ র সিল্ক আনটিল এত 1970 পর্যন্ত জাপান ছিল সবচেয়ে বেশি বিগেস্ট, মানে সিল্ক উৎপাদন করতে এবং এক্সপোর্ট করতে পুরো দুনিয়াতে। However, in more recent decades, China has gradually recaptured its position as the world's biggest producer and exporter of raw silk and silk yarn. অর্থাৎ চায়না এখন আস্তে আস্তে আবার বাড়তেছে, বিগেস্ট প্রডিউসার, এবং এটাকে এক্সপোর্ট করতেছে, এক্সপোর্টার র সিল্ক এবং সিল্ক ইয়ার্ন এক্সপোর্ট করতেছে। টুডে অ্যারাউন্ড 1,25,000 মেট্রিক টনস অফ সিল্ক আর প্রডিউস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অলমোস্ট 2/3 অফ দ্যাট প্রোডাকশন টেক্স প্লেস ইন চায়না, এবং সেটা চায়নাতে ঘটতেছে। 2/3 অফ দ্য মানে প্রোডাকশনটা চায়নাতে হচ্ছে। তার মানে এখানে যে প্রশ্ন দিছে, সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না, যে বর্তমানে সিল্ক ইয়ার্নটা দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না, যে মেজরিটিটা চায়নাতে উৎপাদন হয়। তার মানে এটা কি? এটা কি ট্রু না? ট্রু, কিন্তু এখানে আনসার দেওয়া আছে, বইপত্র আনসার দেখলাম যে ফলস। এখন আমি বুঝলাম না কেন ফলস দেওয়া। তো এতটুকু ছিল আমাদের নট গিভেন দেওয়া, এতটুকু ছিল আমাদের এই ফ্যাসেজ 1। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। পরের ভিডিওতে আমরা 2 নিয়ে আলোচনা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।